অতামেন্ডিকে আমি সত্যিই পছন্দ করি। কিন্তু মাঠের মধ্যে অতামেন্ডি এর কোনো সিদ্ধান্ত কিংবা সে কখন ট্যাকল করবে, প্লেয়ারকে কখন ইচ্ছাকৃতভাবে ফাউল করবে, এই সংক্রান্ত যে ডিসিশনগুলো মেক করে, আমার কাছে মনে হয় যে এর বেশিরভাগই তার আসলে রং। এই ডিসিশনগুলো আসলে কতটুকু পরিমাণ লজিক্যাল হয়, সেইগুলা থেকে যে আউটকাম আসে, আহ, সেইগুলা দেখলেই বোঝা যায়। আমরা গত ওয়ার্ল্ড কাপেও দেখছি তার কাছ থেকে এই এই ধরনের মানে আচরণ। ওই আচরণগুলার কারণে আর্জেন্টিনা ভুগছিল এবং ওয়ার্ল্ড কাপের মতো জায়গাতে। আর মাত্র শেষ হওয়া ম্যাচটা, সকালে শেষ হওয়া ম্যাচটা ইকুয়েডরের এগেনস্টে, ওইটা ডি বক্সের সামান্য বাইরে সে ইকুয়েডরের প্লেয়ারকে যেভাবে ট্যাকল করছে বা ওইটা ফাউল করছে, ওইটার মধ্য দিয়ে ডাইরেক্টলি রেড কার্ড দেখে মাঠ ছাড়ছে। তো ওইটা ফার্স্ট হাফে হয়ে গেছিলো খুব সম্ভবত 25 মিনিটসে। তো এই যে ফার্স্ট হাফের মানে প্রায় অর্ধেক মুহূর্তেই সে রেড কার্ড দেখে মাঠ ছাড়াটা, আর্জেন্টিনা 10 জনের দলে পরিণত হওয়া, তো 10 জন নিয়ে ওই সময় থেকে একদম সেকেন্ড হাফের সম্পূর্ণ সময়টা ইকুয়েডরের এগেনস্টে লড়াই করাটা আর্জেন্টিনার জন্য একটু টাফ ছিল, সেটা নিঃসন্দেহে বলা যায়। আর ইকুয়েডর যেইভাবে খেলছে, তারা যেই ধরনের ফিজিক্যালিটির তারা শো করছে, তারা নিজেদের গড়ের মাঠে যে খেলতেছে, ওইখানে যে তাদের সাপোর্টার্স আছে, তাদের ক্রেজটা তারা যেইভাবে ব্যবহার করছে, আমার কাছে মনে হয় যে এটা প্রশংসার দাবি অবশ্যই রাখবে। আর তারা পেনাল্টি একটা পাইছে, ওইটার মধ্য দিয়ে 1-0-তে উইন হয়েছে আর্জেন্টিনার এগেনস্টে। এবার আসি আর্জেন্টিনা এর মানে এই হারটা কীরকম ছিল। আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এর এই ম্যাচটা হারাটা মানে স্বাভাবিক ছিল। কারণ ইকুয়েডর যেভাবে খেলছে, বা তারা তাদের ঘরের মাঠে যে তারা খেলতেছে, ঘরের মাঠে খেললে যে আলাদা রকমের একটা বড় অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেইটা মাঠের মধ্যে খুব ভালোভাবেই ফুটে উঠছিল। তো তারা অনেকটাই বলা যায় যে আর্জেন্টিনাকে ডমিনেট করছে, সেটা বলতে হয়। আর্জেন্টিনা মানে দলে কোনো প্রকার মানে কম্বিনেশনের দেখা ওইভাবে পাওয়া যায়নি। একটা গুচালু কোনো অ্যাটাকের দেখা ওই অর্থে পাওয়া গেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো আর্জেন্টিনা এর এই হারটা আমি যেভাবে দেখতেছি, সেটা হচ্ছে যে এটা প্রয়োজনীয় ছিল। কারণ ওয়ার্ল্ড কাপে গিয়ে ফার্স্ট ম্যাচটা হারা থেকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার পূর্বে দুই একটা ম্যাচ হেরে দলের কন্ডিশনটা বুঝতে পারা, আন্দাজ করতে পারা খুবই দরকারি। তো সেটাই হয়েছে। ওতামেন্ডি এর রেড কার্ডটা যে সে পাইল, এটার মধ্য দিয়ে ওয়ার্ল্ড কাপে সে ফার্স্ট ম্যাচটা মিস করবে। তো এটা আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনি এর জন্য একটা ধাক্কা। কারণ ওনার যে প্ল্যানিং, ওনার যে মানে টিম স্ট্র্যাটেজি, এই টিম স্ট্র্যাটেজির মধ্যে ওতামেন্দি এর নামটা উপরের দিকে। আমরা যখন রেগুলার স্টার্টিং 11 নামাতে দেখি, ওইখানে ক্রিস্টিয়ান রুমেরুয়ের সাথে ওতামেন্ডিকে দেখা যায়। তো ওতামেন্ডি যেহেতু ফার্স্ট ম্যাচই মিস করতেছে, অতএব ওনাকে অল্টারনেটিভের দিকে এখন মনোযোগ দিতে হবে। তো অল্টারনেটিভটাকে লিসান্ড্রো মার্তিনেজ নাকি বালেরদি, তো এটা নিয়ে ট্রেনিং গ্রাউন্ডে যথেষ্ট পরিমাণ কাজ করার দরকার আছে বলে আমি মনে করতেছি। সেটা কিভাবে ফার্স্ট ম্যাচে লিওনেল স্কালোনি তিনি সামাল দেন, সেটা সময় মতো দেখা যাবে। আর ওতামেন্ডি মানে রেড কার্ড পেয়ে প্রথম ম্যাচ মিস করাটা সে কীভাবে দেখতেছে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে এটা তার জন্য পজিটিভ কোনো মেন্টালিটি নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়ার থেকে তাকে বিরত রাখলো। তো এই যে ইকুয়েডরের এগেনস্টে আর্জেন্টিনা হারছে, ঠিক আছে, এটা আমি মেনে নিছি। কারণ হারটা প্রয়োজনীয় ছিল, আমি একটু আগেই বলছি, এখনও বলতেছি যে হারের দরকার আছে। কারণ দলে লিওনেল মেসি নাই, লিসান্দ্রো মার্তিনেজ নাই, ক্রিস্টিয়ান রুমেরো খেলে নাই, ওইখানে এনজো ফার্নান্দেজ ছিল না। তো এত কিছুকে এক সাইডে রাখি, এই প্লেয়ারগুলো ছিল না, ঠিক আছে, একটা সাইডে রাখি, তবুও তো টিম হারছে, হারের দরকার আছে।
একটানা যদি জিততে থাকে, কোনো ম্যাচ যদি না হারে, তাহলে তো আসলে হার কেন হইল, ওই কেন এর উত্তর খোঁজা হবে না। এখন যে ইকুয়েডরের এগেনস্টে হারছে, ওই হারের মধ্য দিয়ে এখন রিসার্চিং হবে, ইভালুয়েশন হবে, এখন রিথিঙ্কিং হবে। যে যে জায়গাগুলোতে প্রবলেম ছিল ওইগুলা নিয়ে এখন মানে বিস্তর বিশ্লেষণ হবে। ওইগুলার প্রয়োজন আছে। অ্যানালাইসিস ছাড়া উন্নতি করা ইম্পসিবল। অপোনেন্টকে অবশ্যই মানে বিশ্লেষণ, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারা একটা আউটস্ট্যান্ডিং কাজ, যেটা লিওনেল স্কালোনির মধ্যে আমরা সবসময় দেখি। তো এই জায়গাতে অবশ্যই তাকে মানে প্রশংসা করতে হবে এবং করতেছি। কিন্তু ইকুয়েডরের এগেনস্টে এই হারটা আমার কাছে মনে হয় যে লিওনেল স্কালোনির কাজ আরও বাড়িয়ে দিছে, কমায় নাই। কোনোভাবেই কমায় নাই, বরং আরও বাড়িয়ে দিছে। কারণ এই যে হারটা এখন যে হারলো, এই হারের মধ্য দিয়ে আসলে প্রকৃতি লিওনেল স্কালোনিকে কি মেসেজ দিতে চাইলো। এই যে মানে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা সংকেত দিয়ে দিল যে তুমি যে কোনো সময় হারতে পারো। যে কোনো সময় হারতে পারো সেটা তো গত ওয়ার্ল্ড কাপেই দেখা গেছে, প্রথম ম্যাচে গিয়েই সৌদি আরবের এগেনস্টে হেরে বসলো। তো যে কোনো সময় হারতে পারে, সেটা তো স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগেই বড় একটা মেসেজ পেয়ে গেছে। তো সেই অনুযায়ী এখন ব্যবস্থা নিতে হবে, যেরকম অবস্থা সেই অনুযায়ী ব্যবস্থা। লিওনেল মেসি টিমে নাই, সে আসবে, এসে অ্যাড হবে। এনজো ফার্নান্দেজ নাই, ও আসবে, অ্যাড হবে। ক্রিস্টিয়ান রোমেরো নাই, আবার লিসান্দ্রো মার্তিনেজ, এই যে উল্লেখযোগ্য প্লেয়ারগুলা, এরা নাই। তো এরা আসবে, অ্যাড হবে। যখন অ্যাড হবে তখন দেখা যাবে যে আসলে দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াইতেছে। কিন্তু এরা ছাড়াও আর্জেন্টিনা তো স্ট্যান্ড করতে হবে। এরা যে আহ, এরা যে থাকতেই হবে দলে আর প্রতিটা ম্যাচে, এবং তাদেরকে ব্যবহার করার মধ্য দিয়ে টিম উইন করে মানে বের করে নিতে হবে। এমনও তো মানে কোনো একটা পরিস্থিতির সামনে আর্জেন্টিনা পড়তে পারে যে এই যে চারটা প্লেয়ার আজকে ছিল না, এদের মধ্যে থেকে দেখা গেল যে দুইজন ইনজুর্ড বা তিনজন ইনজুর্ড, তারা খেলতেই পারতেছে না। তখন কি করবে? তখন এই যে যে টিমটা ইকুয়েডরের এগেনস্টে খেললো, এদেরকেই তো মানে কন্টিনিউ করতে হবে, নাকি মানে ইনজুরি অবস্থায় হসপিটালাইজ না হয়ে মাঠে চলে আসবে? এভাবে তো সম্ভব না। তারা তাহলে মানে যারা মানে কোনো একটা কারণবশত নাও থাকতে পারে, বিশেষ করে ইনজুর্ড হওয়ার যে বিষয়টা বা সাসপেন্ডের বিষয়টা সামনে থাকতে পারে, যেমন যেমন অতামেন্ডির বেলায় হয়েছে। তো সেক্ষেত্রে যারা খেললো এরাই তো আর্জেন্টিনা, ইকুয়েডর এগেনস্টে যারা খেলছে এরাই তো আর্জেন্টিনা। এই টিমটাই তো ওয়ার্ল্ড কাপে খেলবে। তাহলে কম্বিনেশনটা এই ইকুয়েডর এগেনস্টে এইরকম কেন? এই যে কেনটা, এই কেনটাকে অনেক বিস্তৃতভাবে বর্ণনা করা ছাড়া আর্জেন্টিনা সঠিক উত্তর পাবে না। আর যদি কোনো ধরনের গাফলা কিংবা আবছা আবছা মানে প্রস্তুতির যে আবরণ, এইটা নিয়ে যদি সামনের ওয়ার্ল্ড কাপে যায়, তাহলে গত ওয়ার্ল্ড কাপের মতো মানে স্টার্টিংটা হবে। আর এই স্টার্টিং থেকে উতরাতে পারবে কি না সেটা এই মুহূর্তে বলা কোনোভাবেই সম্ভব না। তো আমি কোনোভাবেই চাই না গত বছরের যেটা স্টার্টিং ছিল ওয়ার্ল্ড কাপে, ওই স্টার্টিংয়ের পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু যদি ঘটে যায় তাহলে তো সেটা বাস্তবিক, তাহলে বাস্তবতা তখন মেনে নিতে হবে। আহ, আর্জেন্টিনাকে অনেক বেশি পরিমাণ সচেতন অবস্থায় ওয়ার্ল্ড কাপে পা রাখতে হবে। কারণ সময় একরকম সবসময় যাবে না। গত ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচটা হেরে ঘুরে দাঁড়াইছিল। 2026-এ প্রথম ম্যাচটা যদি দললাম, যদি হেরেও যায়, ঘুরে যে দাঁড়িয়ে যাবে, সেইটারই বা কোনো গ্যারান্টি আছে কি? আমার কাছে তো কোনো কিছুই মনে হয় না। তো এই হারটা অনেক ধরনের প্রশ্নের জন্ম দিছে। তার থেকেও বড় কথা, ওই প্রশ্নগুলোর উত্তর লিওনেল স্ক্যালোনি কীভাবে খুঁজতেছেন এবং সেগুলো সমাধানের দিকে তিনি টিমকে কীভাবে দাবিত করতেছেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করা ছাড়া যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে পা রাখে, আমার কাছে মনে হয় যে গ্রুপ পর্ব পাড়ি দেওয়াও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। অসম্ভব বলবো না, কঠিন হয়ে দাঁড়াবে। কারণ এই টিমের এই ইকুয়েডরের সাথে এই অবস্থা, না আছে ভালো কোনো পাসিংয়ের অ্যাবিলিটি, না আছে গুচালো কোনো অ্যাটাক, ফুলব্যাকদের কাছ থেকে যে খুব বেশি পরিমাণ ডেডিকেশন দেখা যাইতেছে সেটাও না। তাহলে তো আসলে এভাবে হয় না। তাছাড়া মেইন ডিফেন্ডার সেন্টার ব্যাকের কাছ থেকে বাচ্চা সুলভ আচরণ, আমি বাচ্চা সুলভই বলবো। কারণ সে যেইভাবে ট্যাকলটা করছে একদম মানে খুলাসা,
একটু টেকনিক্যাল ওয়েতে যাওয়া দরকার। সে যথেষ্ট পরিমাণ সিনিয়র একজন প্লেয়ার, তার যেই পরিমাণ এক্সপেরিয়েন্স আছে অনেক প্লেয়ারদের এরকম এক্সপেরিয়েন্স নাই। তো সেইটা তো তার মাথায় রাখার দরকার ছিল। তার টেকলটা হবে, তার টেকল থেকে মানে যারা নতুন আছে তারা শিখবে। তো সে একদম ট্যাকল করতেছে মানে একদম সব কিছু মানে ওপেন, যেটাকে ওপেন সিক্রেট বলা যায়, তো এরকম তো হয় না। ট্যাকল করবে, রেফারিও যাতে বুঝতে পারে যে না টেকনিক্যাল ছিল এইটা, মানে বল কেন্দ্রিক ছিল, এটা বলের উপরের দিয়েই যাবে, প্লেয়ার না। তো আমার কাছে মনে হয় যে ওথামেন্ডি আমার ফেভারিট, আমি অবশ্যই পছন্দ করি, কিন্তু তার এই ধরনের আচরণ বৈশিষ্ট্য, এই যে ট্রেটগুলো আছে, এগুলা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ এগুলার যদি রিপিটেশন ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে ঘটে তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করে দেখেন। তো আমার কাছে মনে হয় যে তার নিজেকে নিয়ে কাজের দরকার আছে, প্রয়োজনে কাউন্সিলিংয়ে যাইতে হবে। আর যদি সে মানে পার্সোনাল কোনো খোঁজ রাখতে চায় ওয়ার্ল্ড কাপের আগে, যথেষ্ট সময় আছে নিজেকে মানে প্রিপেয়ার করার ক্ষেত্রে, সেটাও করতে পারে। তাছাড়াও কোচিং স্টাফ যারা আছেন, লিনেস কালোনি সহ আরও যারা আছেন, তারাও তো কম না। তাদের সান্নিধ্যের থেকে পরামর্শ, মানে অ্যাডভাইস, ইনস্ট্রাকশন সবগুলা ফলো করার মধ্যে দিয়ে নিজেকে আবার পুনরায় স্ট্যান্ড করা অবশ্যই প্রয়োজনীয় হবে, এবং সেটা পারবে। প্রথম ম্যাচটা মিস করলে সেকেন্ড ম্যাচটা তো খেলার সুযোগ আছে, তাহলে ওইখানে তো নিজেকে 100% নিয়ে আসতে হবে। ওইখানে এসে যদি ইকুয়েডরের মতো মেন্টালিটির দেখা পাওয়া যায়, তাহলে আসলে কোনো কিছু বলার থাকবে না। কারণ ওইটা কোনোভাবেই প্রত্যাশিত না, এখন থেকেই তার সচেতন হওয়া দরকার। এই ইকুয়েডরের এগেইনস্টে সে যেভাবে ট্যাকল করছে, তার যে ডিসিশন মেকিং ছিল, ওইটাকেই বাচ্চা সুলভ বলা, মানে বলতেছি, বা ওইটাকে মানে অভিজ্ঞতার সমতুল্য, বা সে যে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার, এই ধরনের মানে ফাউল করাটা কোনোভাবে প্রমাণ করে না। এইটা ইকুয়েডরের এগেনস্টেই ঘটে যাওয়া ঘটনার মধ্য দিয়ে বা কেন্দ্র করে বলতেছি। আর যদি ওয়ার্ল্ড কাপের এর রিপিটেশন ঘটে, তাহলে তো আসলে মানে এখন যেইভাবে মুখ থেকে শব্দ বাক্য বের হইতেছে, তখন তো আমার কাছে মনে হয় যে সেগুলা আসলে থাকবে না, সেগুলো আরও চরম পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো তার যথেষ্ট পরিমাণ কাজের জায়গা আছে। সে যদি সেকেন্ড ম্যাচ থেকে আর্জেন্টিনা, আর ফার্স্ট ম্যাচ তো সে খেলতে পারবে না, সেকেন্ড ম্যাচে যদি সে স্টার্টিংয়ে খেলতে চায়, মানে লিওনেল স্কালোনি কী চিন্তা করবেন সেইটা তো আসলে সময় মতো দেখা যাবে। আম, সে যদি সেকেন্ড ম্যাচটাতে স্টার্টিংয়ে তাকে পাওয়া যায়, তাহলে খুব সম্ভবত ক্রিস্টিয়ান রোমেরোর সাথে পাওয়া যাইতে পারে। আর লিসান্দ্রো মার্তিনেজ যদি ফার্স্ট ম্যাচটাতে খুবই দারুণ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে সেই সম্ভব তাহলে স্টার্ট করার একটা উপক্রম তৈরি হবে। ওইটা পরের হিসাব, জাস্ট অনুমান করেই বলতে চাই যে সেকেন্ড ম্যাচটাতে হয়তো ওতামেন্দিকে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাহলে ওই ম্যাচটাতে সে যাতে 100% নিজেকে প্রিপেয়ার্ড অবস্থায় নিয়ে নামতে পারে। মানে সে যে একজন যথেষ্ট পরিমাণে এক্সপেরিয়েন্সড একজন প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ওইটার ছাপ যাতে সে যখন রান করবে, সে যখন পাস করবে, ওইগুলোর মধ্য দিয়ে যাতে ফুটে ওঠে, ওইটাই হইতেছে সব থেকে বড় প্রত্যাশার জায়গা। সে আমার ফেভারিট আছে, ফেভারিট ছিল, আছে, থাকবে, সেটা ঠিক আছে। কিন্তু তার যে সকল আচরণ কিংবা ডিসিশন মেকিংয়ের যে প্রসেস, বা যেই মুহূর্তে ডিসিশন নিচ্ছে ওই মুমেন্টাম সবগুলা যে অ্যাকসেপ্ট করে নিব, সেইটা কোনোভাবেই সম্ভব না। কারণ এই ধরনের আচরণ ওয়ার্ল্ড কাপেও ঘটছে, গত ওয়ার্ল্ড কাপেও আমরা দেখছি। এখন ইকুয়েডরের এগেনস্টে এই যে ঘটলো, আমার কাছে মনে হয় যে ট্যাকল করা যায় প্লেয়ারকে, মানে সে যেই অর্থে মানে যেইভাবে প্লেয়ারটাকে ফাউল করছে, ওইটা আরও টেকনিক্যাল ওয়েতে সে করতে পারতো। তখন হয়তো ইয়েলো কার্ড হওয়ার সম্ভাবনা তৈরি হইতো, ডাইরেক্টলি রেড কার্ড হয়ে গেছে, তার মানে কি মানে মানে ইকুয়েডরের একটা অ্যাটাকারকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচে আটকাতে হলে ওতামেন্দিকে রেড কার্ড দেখা লাগতেছে। তাহলে ওয়ার্ল্ড কাপে যখন সে ম্যাচ খেলতে যাবে, ওইখানে যখন গ্রুপ পর্বে কোনো একটা স্ট্রং টিম থাকবে, ওই অ্যাটাকারকে আটকাতে তো আসলে সে তো টাচ করলেই এমনিতেই রেড কার্ড পেয়ে যাবে। তাহলে ওই জায়গাতে যেহেতু টেকনিক্যাল অ্যাবিলিটির প্রমাণ দিতে সে যথেষ্ট পরিমাণ ব্যর্থ, তাহলে সামনের দিকে গিয়ে সে কী করে, ওইটা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ থেকেই যায়। তাহলে আমি বলতে চাই যে তার এখন থেকে কাজ করা দরকার। সে ট্যাকলগুলার করার পূর্বে সে কতটুকু পরিমাণ কৌশলী হবে, এইটা নিয়ে তার কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। সে যথেষ্ট পরিমাণ অ্যাডভাইস গ্রহণ করতে হবে
এখানে লিজেন্ডারি যারা সিবি আছে তাদের কাছ থেকে সে পরামর্শ নিতে পারে, তারা কি বলে না বলে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারে দলের প্রয়োজনে। এটা আর্জেন্টিনার জন্য প্রয়োজন, কারণ সে এইভাবে ওয়ার্ল্ড কাপের ম্যাচে এইরকম মানে করবে, আর সেটাও মানে ডাইরেক্টলি রেড কার্ডে পরিণত হবে, সেটা আমার কাছে মনে হয় যে দলের জন্য একটা হুমকির মতো। আহ, সে যদি আজকে যে ইকুয়েডরের এগেনস্টে অতামেন্দি যে ফাউলটা করলো প্লেয়ারকে, ঠিক আছে, অতামেন্দি লাস্ট ম্যান ছিল, তো লাস্ট ম্যান যখন মানে অ্যাটাকারকে সামান্য পরিমাণ অ্যাগ্রেসিভ ওয়েতে কিংবা উইলিংলি ফাউল করার একটা অবস্থা তৈরি হয়, তখন দেখা যায় যে ডাইরেক্টলি রেড কার্ডের পর্যায়ে চলে যায়। আমরা এরকম ক্লাব ফুটবলেও দেখি, আমরা এরকম উদাহরণ দিতে পারবো। আম, যেমন উদাহরণ হিসাবে আমরা রিয়াল মাদ্রিদের এগেনস্টে অ্যাথলেটিকো মাদ্রিদের একটা ম্যাচে আমরা দেখছিলাম যে ফেদে বালভার্দে সে একটা প্লেয়ারকে অ্যাথলেটিকো মাদ্রিদের একটা অ্যাটাকারকে সে ফাউল করছিল, ওইটা ইচ্ছাকৃতভাবেই ছিল, মানে সে লাস্ট ম্যান ছিল এবং সে যেইভাবে ফাউল করছে ওইটা সে মানে ফাউল করার অর্থেই করছে, সেটা মানে পরিষ্কারভাবেই দেখা গেছে। তো তার রেড কার্ডটা সে প্রাপ্য এবং সে পেয়েই মাঠ থেকে বের হয়ে গেছে, এবং আমরা দেখছি যে আহ, তো এই যে রেড কার্ডটা সে পাইছিল ওইটা মানে একদম ইচ্ছাকৃতভাবে ছিল, এবং লাস্ট ম্যান ছিল। লাস্ট ম্যান হওয়ার ক্ষেত্রে যখন একটা মানে প্লেয়ার লাস্ট ম্যান থাকে আর অ্যাটাকারকে মানে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু খুবই সিরিয়াস পর্যায়ের উৎপত্তি হয়। তো ইকুয়েডরের এগেনস্টেও সেম হয়েছিল, যদিও বালের এর একটা রান ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি ওতামেন্দিকে লাস্ট ম্যান হিসাবেই দেখতেছি। তো সে যদি একটু টেকনিক্যাল থাকতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় যে ডাইরেক্টলি রেড কার্ড না হওয়ার পর্যায়ে যাইলেও যাইতে পারতো, মানে গেলেও যাইতে পারতো। আম, সে যেইভাবে আহ, মানে অ্যাটাকারকে আটকানোর চেষ্টা করছে, এইটা আসলে আম, মানে না হওয়ারও একটা উপক্রম তৈরি হইতো। তো তাকে আরও বেশি পরিমাণ টেকনিক্যাল হওয়া দরকার। সে যদি লাস্টম্যান হিসাবে ফাউল করতেই হয়, তাহলে ফাউল করবে একদম ওপেনলি, যেটা দেখেই বোঝা যাবে যে না সে মানে অ্যাটাকারকে আটকানোর মুডেই ছিল এবং যে কোনো মুহূর্তে আটকানোর একটা মানে উপায় বেছে নিছে। আটকাইতেছো আবার মানে নিজেকে সেফ রাখতেছো, এইরকম হইলে কিন্তু মিডলে থেকে যায়। তাহলে মিডলে থাকা অবস্থায় আসলে মানে কোনো একটা মানে ভালো কোনো কিছু যে মানে প্রকাশ করে সেইটা বলার কোনো ইয়া থাকে না, মানে ভালো বৈশিষ্ট্য। তো আমি মনে করব যে ওয়ার্ল্ড কাপে ওতামেন্ডি অনেক বেশি পরিমাণ সচেতন থাকবে। তার যে ডিসিশন মেকিংগুলো সে কিভাবে কখন এবং কিভাবে ট্যাকল করবে সেই দিকে অনেক বেশি পরিমাণ মনোযোগী হবে, যেটার খুবই বেশি প্রয়োজন আছে। ওয়ার্ল্ড কাপের ম্যাচে যদি কোনো ধরনের বাচ্চা সুলভ ডিসিশন দেখা যায় বা আচরণ দেখা যায়, সেইটা পুরো টিমকে ভুগাবে, এবং ওইখানে যদি ভুগায় তাহলে আসলে আহ, সেইখান থেকে পালাবার পথ খুঁজে পাওয়া যাবে বলে, উপায় পাওয়া যাবে বলে কোনো সম্ভাবনা তৈরি হবে না। তো আর্জেন্টিনা এর এই হারটা অবশ্যই প্রয়োজনীয় ছিল, অবশ্যই দরকারি ছিল, কারণ এখান থেকে এখন এখন কোচিং স্টাফরা আরও বেশি পরিমাণ দায়িত্বশীল আচরণ করবে। তাদের দায়িত্ব বেড়ে গেছে, তারা ইতিমধ্যেই বুঝে গেছে। তাছাড়া মানে ইতিমধ্যে বুঝতে হবে না, ইকুয়েডরের এগেন্সে যখন ম্যাচ চলতেছে তখন যে দলের মধ্যে লিওনেল মেসি নাই, ক্রিস্টিয়ান রোমেরো নাই, এনজো ফার্নান্দেজ নাই এবং লিসান্দ্রো মার্তিনেজ নাই, এই যে প্লেয়ারগুলা নাই সেইগুলার যে অনুপস্থিতি, এটা খুব ভালোভাবেই টের পাওয়া গেছিল। বিশেষ করে লিওনেল মেসি নাই এবং ক্রিস্টিয়ান রোমেরো নাই, এই দুইটা প্লেয়ারের উপস্থিতি মানে অনুপস্থিতি খুব ভালোভাবেই আন্দাজ করা গেছিল। তো এরা এরা না না থাকা অবস্থায় দলের এই যে বেহাল অবস্থা হইতে পারে বা এই অবস্থা হইতে পারে, বেহাল বলবো না, এই ধরনের অবস্থা হইতে পারে। তো সেইগুলো থেকে পরিত্রাণের উপায় কি, ওইটা খুঁজতে হলে এখন মাথা বেঁধে কোচিং স্টাফদেরকে কাজ করতে হবে। ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা বা পুরো প্রত্যেকটা ম্যাচ, জয়টা ম্যাচে আর্জেন্টিনা খেলার সুযোগ পাক বা খেলুক, দেখা গেল যে কোনো একটা কারণবশত লিওনেল মেসি ইনজুর্ড, কিংবা কোনো একটা কারণবশত ক্রিস্টিয়ানো রোনাল্ডো সে সাসপেন্ড বা ইনজুর্ড, খেলতে পারতেছে না, তাহলে তো এই দুইজনকে ছাড়া বা একজনকে ছাড়াও তো কন্টিনিউ করতে হবে। তো লিওনেল মেসি যদি কোনো কারণবশত, এখন তো তিনি বয়স হয়েছে, আজকের ম্যাচটাতে ইকুয়েডর এগেনস্ট লিওনেল মেসি থাকলে নিশ্চিত ইনজুর্ড হইতেন, কারণ ওরা যেভাবে খেলছে লিওনেল মেসি ছিলেন না, এইটা খুব বেশি পরিমাণ
সুবিধাজনক ছিল, ভালো ছিল বলে আমি মনে করতেছি। তো ওরা যেইভাবে ফিজিক্যাল মানে আর্জেন্টিনাও খেলছে, কিন্তু ঠিক আছে দুইটা দলই খেলছে। আমরা যখন ইকুয়েডর, কলম্বিয়া এদেরকে দেখি আর্জেন্টিনার এগেনস্টে খেলতেছে কিংবা যে কোনো টিমের এগেনস্টে খেলতেছে, তারা কি পরিমাণ শারীরিক শক্তি প্রয়োগ করতে চায় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না, সেটা মাঠের মধ্যেই দেখা যায়, খুব ভালোভাবেই ফুটে ওঠে। তো লিওনেল মেসি আজকে থাকলে আমার কাছে মনে হয় যে নিশ্চিত মানে ইনজুর্ড হওয়ার একটা উপক্রম তৈরি হইতো। উনি ছিলেন না, ওনার জন্য ভালো, ওটা অ্যাডভান্টেজ হিসাবেই দেখতেছি। তো আমি যেই জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের ম্যাচটাতে জয় ম্যাচ যে কয়টা ম্যাচ আর্জেন্টিনা খেলুক, ওইখানে কোনো একটা ম্যাচে দেখা গেল যে ক্রিস্টিয়ানো মেসি খেলতে পারতেছে না, কোনো একটা ম্যাচে দেখা গেল যে লিসান্ড্রো মার্টিনেজ খেলতে পারতেছে না কিংবা লিওনেল মেসি নাই, তাহলে ওই প্লেয়ারগুলো ছাড়াও তো ওই পজিশন কন্টিনিউ হইতে হবে। তাহলে ওই পজিশনগুলোর সাথে টিম ওয়ার্কের যেই ব্যালেন্সটা, টিম ওয়ার্ক যাতে মানে প্রস্ফুটিতভাবে সুন্দরভাবে প্রকাশ পায়, ওই পজিশনগুলো যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না করে, সেইটার জন্য তো অল্টারনেটিভের চিন্তা করতে হবে। লিওনেল মেসি যে কটা ম্যাচ আর্জেন্টিনা খেলার সুযোগ পাবে, ওইখানে পুরো 90 মিনিট পুরো ম্যাচ পুরো মিনিট যে খেলতে পারবে, সেটার কি কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে ও মানে লিওনেল মেসিকে ছাড়াও তো চিন্তা করতে হবে দলটাকে কিভাবে অন্য প্লেয়ার এসে এই গুছিয়ে নেওয়া যায় বা খেলা যায়। এই যে অতামেন্দি নাই, ওতামেন্দি মানে প্রথম ম্যাচটা খেলতে পারবে না, তাকে ছাড়া এখন মানে ক্রিস্টিয়ানো মেরু কার সাথে খেলবে, কে খেলবে, এটার জন্য তো আগে থেকে মানে তৈরি হওয়া দরকার। তো এই যে রেড কার্ডটা এবং আর্জেন্টিনার হার, এই দুইটাকে আমি পজিটিভ ওয়েতে দেখতেছি। কারণ এই দুইটার কারণে এখন যথেষ্ট পরিমাণ মানে যথেষ্ট পরিমাণ পথ পাওয়া যাইতেছে, যে পথগুলা কঠিন এবং ওই পথগুলা কিভাবে পাড়ি দেওয়া যায় সেইটার জন্য যে মন্ত্র দরকার, ওইগুলো এখন কোচিং স্টাফরা খুঁজতে বের হবে। যদি এই রেড কার্ডটা পাওয়া না যাইতো, যদি আর্জেন্টিনা না হারতো, তাহলে অনেক প্রশ্নের উত্তর খোঁজার জন্য কোচিং স্টাফরা বের হইতো না। তখন ওই ধরনের প্রশ্নের দেখা ওয়ার্ল্ড কাপে যদি পাওয়া যাইতো, তখন দেখা যাইত যে উত্তরহীনভাবে খাতা জমা দেয়া লাগতেছে। তো সেইটা কোনোভাবেই আর্জেন্টিনার জন্য যে ইতিবাচক কোনো কিছুর বৈশিষ্ট্য হইতো, সেইটা এই মুহূর্তেও বলা যায় না। তো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা এখন যথেষ্ট পরিমাণ সচেতন অবস্থায় থাকবে, যেটার প্রয়োজনীয়তা আছে, অবশ্যই আছে। আর ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপে যাবে ভালো একটা টিম নিয়ে, ভালো একটা মন মানসিকতা নিয়ে, আমার এটাই প্রত্যাশা। আর যেই প্লেয়ারগুলো আজকে অনুপস্থিত ছিল, এদেরকে ইনক্লুশন করার মধ্য দিয়ে, ফিনালিজিমাও আছে সামনে, ওইখানে হয়তো এই প্লেয়ারগুলোকে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর যদি না পাওয়া যায় বা কোনো কারণবশত যদি না থাকে, সেক্ষেত্রে যারা তো আজকে ইকুয়েডরের এগেনস্টে খেলছিল, এরাই তো আর্জেন্টিনা, এদেরকেই তো মানে টিমটাকে টানতে হবে। তো ফিনালিজমাতে দেখা যাবে যে আর্জেন্টিনা এর মানে শক্তি কোথায় দাঁড়িয়েছে, ওইটার মধ্য দিয়ে আসলে পরের ওয়ার্ল্ড কাপের অবস্থা কীরকম হয় না হয় সেইটা একটু অনুমান করা যাবে। এবং আজকের এই যে ইকুয়েডরের এগেনস্টে আর্জেন্টিনা হারলো, এই হারের মধ্য দিয়ে যেই ধরনের পয়েন্টগুলার জন্ম হয়েছে বা কোন কোন জায়গাতে কাজ বেশি করে করতে হবে, এই বিষয়গুলা নিয়ে আর্জেন্টিনা কতটুকু পরিমাণ সচেতনতার প্রমাণ দিছে বা কতটুকু সচেতন ছিল, ওইগুলা ফিনালিজমাতে ফুটে ওঠার সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করতেছি। কিংবা সামনের দিকে যে ম্যাচ আছে ওইগুলাতে দেখা যাওয়ার একটা মানে অবস্থা তৈরি হবে। আর সর্বোপরি এটাই প্রত্যাশা যে ওয়ার্ল্ড কাপে ভালো একটা টিম নিয়ে যাবে, যেই টিমের থাকবে অথেন্টিক কম্বিনেশন, যেই টিমের থাকবে জেনুইন ব্যালেন্স, যেগুলোর খুব বেশি প্রয়োজন। আমরা দেখি যে টিম হয়ে যেই টিম খেলতে পারে, দলগত ওয়ার্কের মধ্য দিয়ে অপোনেন্টকে কন্ট্রোল করতে পারা, ডমিনেট তো অবশ্যই, কন্ট্রোল করতে পারা অনেক বেশি পরিমাণ সহজ হয়ে যায়। তো এইগুলার দেখা পাওয়া খুবই দরকার। আর পরিশেষে বলতে চাই যে এই যে রেড কার্ডটা পাইলো আর্জেন্টিনা, এটা শুধু যে অথামেন্দি পাইছে তা আমি মনে করতেছি না, এটা প্রত্যেকটা যে কোনো প্লেয়ারের হইতে পারতো। অথামেন্দি একটা উদাহরণ মাত্র। আর হার্ট, পুরো টিমই তো হারছে। তো এই এই রেড কার্ড এবং হার্ট দুইটাকে যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করার মধ্য দিয়ে আর্জেন্টিনা নিজেদের অনেকগুলা প্রশ্নের উত্তর পাবে এবং সেইগুলোর মধ্য দিয়ে ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে খুব ভালোভাবেই প্রস্তুত হিসাবে নিয়ে যাবে, সেই প্রত্যাশাই ব্যক্ত করতেছি।